আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বৈরাচারের সঙ্গী যেসব সেনাবাহিনী এবং যেসব পুলিশ অফিসার এবং র্যাব যারা ছিল, তারা যদি এখন পর্যন্ত যদি রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল থাকে, তাহলে এটা দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এবং ছাত্র আন্দোলন যারা করেছে তাদের সকলের জন্যই অত্যন্ত ক্ষতিকর এবং ভবিষ্যতে তাদের মৃত্যুর পরোয়ানা জারি করা শামিল। তো আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে তাদের সকলেরই এটা করণীয় যে বর্তমানে যারা সেনাবাহিনী উচ্চপদস্থ কর্মকর্তা আছে তারা অনেকেই কিন্তু বর্তমানে স্বৈরাচারের সঙ্গী ছিল, আগে ছিল এবং বর্তমানেও তাদের পক্ষ হয়ে কাজ করছে। তো তারা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত দেশ পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত নয়। এটা পূর্বেও বলা হয়েছে যে মোস্তফা সরোয়ার ফারুকীকে অতি সত্বর মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা পদ থেকে বাতিল করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত তাকে উপদেষ্টা পদ থেকে বাতিল করা হয় নাই। এর পিছনে কার হাত আছে? সকলেই আঙ্গুল তুলবে ডাক্তার ইউনূসের দিকে। আচ্ছা, ডাক্তার ইউনূস তিনি কি ডাক্তার মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়োগ দিয়েছেন নাকি অন্য কেউ নিয়োগ দিয়েছেন? এত জনগণের এত আন্দোলন, এত কড়া বার্তা এবং এত রক্তের পরও স্বৈরাচারের কোনো ব্যক্তিকে এখনো নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এমনকি সেনাবাহিনীতে এখন পর্যন্ত স্বৈরাচারের একান্ত লোক এখন পর্যন্ত আছে। যদি এখন পর্যন্ত থেকে থাকে তাহলে আমাদের সকলের জন্য এটা অত্যন্ত ভবিষ্যতে আমাদের জন্য সকলেরই বিপজ্জনক বিষয়। আমাদের সকলের উচিত এ বিষয়ে আমাদেরকে সোচ্চার হওয়া। যদি সোচ্চার না হতে পারি তাহলে বুঝে নিতে হবে কোনো না কোনো একদিন আমাদের 12টা বেজে যাবে। তো যারা বর্তমানে স্বৈরাচারের সঙ্গী বর্তমানে রয়েছে এবং যারা গণতন্ত্রের দোহাই দিয়ে এবং আওয়ামী লীগ সাপোর্ট পাওয়ার জন্য যারা বর্তমানে আমাদেরকে ধোঁকা দিচ্ছেন এবং জাতির সামনে আওয়ামী লীগ খুব সুন্দরভাবে উপস্থাপনের জন্য জাতির সামনে আমাদেরকে লাঞ্ছিত করছেন এবং খারাপ ভিডিও ক্লিপ বানাচ্ছেন, তাদের আমি বলতে চাই, আচ্ছা বলুন তো, শেখ হাসিনা এবং যারা ছিল শেখ হাসিনার যে দোসররা, তারা কিভাবে দেশটাকে পরিচালনা করেছে? আপনি কোন আক্কেলে, কোন বুদ্ধিতে এখনো সাপোর্ট করতেছেন? আপনি এই বিষয়টা আপনার মাথায় থাকা দরকার। এখন আপনারা সবাই আসিফ নজরুল স্যারকে গালিগালাজ দিচ্ছেন এবং আসিফ নজরুল স্যারের যারা অনেকেই বলতেছেন আয়নাগর কোথায়? আসিফ নজরুল স্যার এখনো পর্যন্ত এটা স্পষ্ট আনে না, আয়নাগরটা কোথায়? এটা আমারও প্রশ্ন, আয়নাগরটা কোথায়? এবং ভারতীয় কত হাজার কর্মী পুলিশে এবং অন্য সেক্টরে যারা নিয়োগ আছে, এখন পর্যন্ত এই হিসাবগুলো আমাদের সামনে আনা হয় নাই। এটা কেন? এটা দেশ পরিচালনার জন্য, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, এটা আমাদের নিয়মে চলবে। অর্থাৎ আমরা যেভাবে চাইব, আমরা যদি চাই আল্লাহর আইনে চলবে, আমরা যদি চাই অন্য কেউ আইনে চলবে না। আমরা যেটা চাইব সেটাই হবে। তো মূল কথা হলো অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের উপরে ভিত্তি করে দেশ পরিচালিত হবে। আপনি এখন দেখেন সবথেকে বেশি কারা এই বিষয়ে মত দিচ্ছে যে বাংলাদেশের ভিতরে মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা পদ থেকে বাতিল করতে হবে। আপনি দেখেন, আপনি খোঁজ নেন, আপনি চেয়ারে বসে যে ওখানে বসে দোহাই দিচ্ছেন কাজের চাপ, এটা সেইটা, আপনি দেখেন মোস্তফা সরোয়ার ফারুকী তিনি কি তাকে এখনো আপনারা বাতিল করেন না? আমি এই চিপে অনেক কথাই বলতে পারবো, কিন্তু আপনি যদি দেশ এবং আমাদের দেশের মানুষ মুসলমানদের সাথে যদি গাদ্দারি করেন তাহলে আপনার পরিণতিটা কি হবে এটা একটু ভাবেন। আমাদের সকলেরই উচিত এ বিষয়ে সোচ্চার হওয়া।
আমরা সকলেই বাংলাদেশের মানুষ, প্রথমে মুসলমান তারপর হলো বাংলাদেশ। যদি কেউ কেউ বলে সে বাংলাদেশি প্রথমে তারপর মুসলমান, তাহলে সে মুসলমান আছে কিনা এটাই সন্দেহ হয়ে পড়ে। কারণ কোনো ব্যক্তি, কোনো মানুষ তার আসল পরিচয় কখনো জাতিভিত্তিক হতে পারে না। জাতিভিত্তিক, জাতি এবং জাতীয়তাবাদের মতবাদের বীজ বপন করে গেছে আমাদের মাঝে ইংরেজরা জাতীয়তাবাদের বীজ আমাদের মাঝে বপন করে গেছে। এই বীজ বপন করে গেছে ইংরেজদেরকে আমরা বিদায় করেছি ঠিক, কিন্তু ইংরেজদের আদর্শকে আমরা এখনো ছাড়তে পারি না। এটা আমাদের দুর্বলতা। আমাদের সকলের উচিত যে বর্তমান সরকারকে আরো সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য প্রত্যেকটি সেক্টর থেকে যারা স্বৈরাচার সঙ্গী ছিল তাদেরকে বিদায় করা, তাদেরকে পদত্যাগ করা এবং তদন্ত করা, অতি সত্বর তদন্ত করা। যেরকম আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে, মানলাম সে অভিযোগ তিনি করেননি, কিন্তু তিনি রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় আছেন, এই কারণে তার কি অভিযোগ থেকে তিনি কি খালাস হয়ে যাবেন? অভিযোগ, তাহলে কি এটাই কি গণতন্ত্র যে সকল মানুষ চাইতেছে, বেশিরভাগ মানুষই চাইতেছে তার বিচার হোক? তিনি মানে এই কাজটা, আমি বলতেছি না সে এর সাথে জড়িত ছিলেন, অর্থাৎ ভারতের রয়ের এজেন্ট 3 প্রকার, 3 নাম্বার এজেন্টে তিনি আছেন, এটা আমি বলতেছি না। কিন্তু যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এটা অতি সত্বর তাকে তদন্ত করতে হবে। দেখেন কিছুদিন আগে আমাদের ভারতের একজন নারী মারা গেছে, এই কারণে দেখা গেছে একজন নায়ককে জেল পর্যন্ত যেতে হয়েছে। একটা জিনিস চিন্তা করেন, আর যেখানে হাজার হাজার মানুষ মারা গেল, যারা তাদের স্বৈরাচারের সঙ্গী দিল, তারা যদি এই মানে এরকম পদে থাকে তাহলে কতটা বিপজ্জনক। বলতেছি না তিনি এই কাজটা করছেন, কিন্তু যদি করে থাকে, সাংবাদিক ইলিয়াস সাহেব যে যুক্তিগুলো আমাদের সামনে আনছেন, এই যুক্তিগুলো আপনি উড়িয়েও ফেলে দিতে পারবেন না, কারণ এই যুক্তিগুলো খুবই যুক্তিযুক্ত এবং এই যুক্তিগুলো আপনি যদি তদন্ত করে দেখেন আপনার কাছে সত্য মনে হবে। তাই দেখেন এই যে আমাদের সামনে যে উপদেষ্টা মণ্ডলী, এর ভিতরেই যদি খোঁজ করেন দেখবেন অনেক উপদেষ্টা আছে স্বৈরাচারের 5 আটা গোলাম ছিল। কিন্তু কিভাবে সে আবার ইয়ার ভিতরে আসলো, কিভাবে সে আবার মানে উপদেষ্টাতে গেল, এটা যদি চিন্তা করেন, আপনারা যদি জানেন যে ডাক্তার ইউনূস কিন্তু প্রধান উপদেষ্টা হওয়ার সিদ্ধান্ত সেনাবাহিনী থেকে হয় নাই, খুবই গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী থেকে ডাক্তার ইউনূস যে প্রধান উপদেষ্টা হবেন, এটা স্বৈরাচার পতনের যে আগের দিন যে মিটিংটা হয়েছিল সেটা কিন্তু হয় নাই। আমি তো বরিশালে আমি যখন ছিলাম দুপুর 5টা কিংবা 6টা বাজে সেনাবাহিনী বের হয়ে গেছে। সেনাবাহিনী বের হয়ে আমাদেরকে সবাইকে বলছে যে তোমরা বাড়ি চলে যাও, পুলিশদেরকে থামাই দিয়েছে, আমরাও বাড়ি চলে আসি। দেখেন প্রত্যেকটা সেনাবাহিনী কিন্তু তখন তাদের কাছে মেসেজ গেছিল যে সেনাবাহিনীর রাজত্ব মানে শেখ হাসিনার রাজত্ব শেষ। যেখানে আমরা আন্দোলন করছি যে 1 দফা দাবি, সেনাবাহিনী শেখ হাসিনাকে পতন করতে হবে, এই পতনের দাবিতে সেনাবাহিনী আমাদের সঙ্গে দিয়েছেন, অর্থাৎ শেখ হাসিনা পতন হবে। অর্থাৎ আমাদের বরিশাল, যদিও ঢাকায় তখনও চেষ্টা চালাচ্ছিল, অর্থাৎ হাসিনা তখনও চাইছিল যে কোনোভাবেও থাকবে, হাজার মানুষকে মেরে কোনোভাবেও থাকবে, কিন্তু এটা তো হয় নাই। তো আমাদের বরিশালের ওখানে মানে যে গোলাগুলি হয়েছিল, কিন্তু 5টার পরে অর্থাৎ আসরের পরেই সেনাবাহিনী নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশদেরকে ভাগাই দেন এবং সংঘর্ষ বন্ধ হয়ে যায়। অর্থাৎ তখনই মোটামুটি পরিষ্কার হয়ে গেছিল শেখ হাসিনা আর ক্ষমতায় থাকবে না। তো বুঝতে পারেন যে এই যে বিষয়গুলো ছিল, আমাদের শেখ হাসিনা সেনাবাহিনীরা কিন্তু আগের থেকেই জানতেন যে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। তো এখানে দেখবেন যে সেনাবাহিনীর ভিতরে 2টা দল ছিল, ভালো করে খেয়াল করবেন। যে অনেকে মনে করেন যে সেনাবাহিনী আমাদের সঙ্গী দিয়েছেন, সেনাবাহিনী দেশের গর্ব। হ্যাঁ, সেনাবাহিনী দেশের গর্ব, কিন্তু সব সেনাবাহিনী না।
যারা সত্যিকারে ছাত্রদের সঙ্গী ছিল তারা, একদল সেনাবাহিনী ছিল তারা ছাত্রদের সঙ্গী ছিল না, তারা ছাত্রদের বিরোধী ছিল এবং স্বৈরাচারের হয়ে কাজ করছে। এমনও সেনাবাহিনী আছে যারা গুলি পর্যন্ত, সেনাবাহিনী যারা ছাত্রের উপর গুলি পর্যন্ত করছিল, এমনও সেনাবাহিনী আসছে। তো আপনি কাকে সাপোর্ট করবেন? আপনি কাকে সাপোর্ট করবেন এটা আপনার সিদ্ধান্ত। সেনাবাহিনীতে যারা যারা এখন পর্যন্ত আছে তারা এখন মানে যারা যারা স্বৈরাচারের আমলে ছিল এবং স্বৈরাচারের সঙ্গী দিয়েছেন, এমনকি শেখ হাসিনাকে এই কথাও বলছেন যে হাজার খানিক মানুষ মরলেই হয়ে যাবে, আপনি কই থাকতে পারবেন। এমন সেনাবাহিনীও জেনারেল আশরাফ এখন পর্যন্ত আমাদের দায়িত্বে আছে, বাংলাদেশের সেনাবাহিনীর জেনারেলের দায়িত্ব আছে। কীভাবে থাকতে পারে আপনি এটা চিন্তা করেন। বর্তমানে গতকাল র্যাব বদলির একটি মানে খবর জুনিয়র টিভি, টেলিভিশন, সব টেলিভিশন থেকেই পাওয়া গেছে, অর্থাৎ র্যাব বদলি করা হবে। আপনি এখন এটা চিন্তা করেন যে র্যাব বদলি করা হচ্ছে, আপনি কি ভাবছেন না র্যাব বদলি করা হচ্ছে তাহলে তো মনে হয় ভালো কোনো র্যাব আমাদের সামনে আসবে যারা আওয়ামী লীগ? না, এটা একদম ভুল ধারণা। যে র্যাব আমাদের সামনে আসছে সেই র্যাব বদলি হওয়ার পর অন্য যদি কোনো র্যাব হতে পারে সেই র্যাবও আমাদের স্বৈরাচারের সঙ্গী। এমন কাউকে নিয়োগ দেওয়া হলো, এমন র্যাবদেরকে নিয়োগ দেওয়া হলো যারা একদম হাসিনার মদতপুষ্ট লোক, যারা র্যাব বাহিনীতে প্রবেশ করলো, এমনও তো হতে পারে। তো এটা ঠেকানোর জন্য যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, যারা এই দায়িত্বে আছে, তাদেরকে তো আগে সরাতে হবে। তাদেরকে যদি সরানো হয় তাহলেই তো স্বৈরাচারের কোনো দোসর র্যাবের ভিতরে ঢুকতে পারবে না। স্বৈরাচারের কোনো দোসর তখনই র্যাবের ভিতরে ঢুকতে পারবে না যখন উপদেষ্টা মণ্ডলীর ভিতরে কোনো স্বৈরাচারের কোনো সঙ্গী এবং মদতপুষ্ট লোক থাকবে। যদি উপদেষ্টার মধ্যে যদি মদতপুষ্ট লোক থাকে তাহলে এই যে র্যাব বদলি করা হচ্ছে এরপরে যারা মদতপুষ্ট লোক তাদেরকে র্যাবের ভিতরে র্যাবের বড় বড় দায়িত্ব দেওয়া হবে। কি বুঝতেছেন? আমাদের স্বৈরাচার মুক্ত, স্বৈরাচার ভিতর থেকে দেখেন এখন হাসিনার কোনো ফোন আলাপ ফাঁস হচ্ছে না, হাসিনা কিছুই বলতেছে না। এটা কি আপনি কি ভাবেন হাসিনা কি দমাই গেছে? কোনোভাবেই না। 15 বছর শাসন করছে, 15 বছর শাসন করছে, 16 বছর শাসন করছে। আপনি ভাবতেছেন এত সহজে সেই দেশ ছেড়ে দিবে? সে দেশের ক্ষমতাবাজি চাবে না, এত সহজে না। তো ভুলে যেতে চলবে না। আমাদেরকে যদি ঐক্যবদ্ধ থাকি আমরা এবং উপদেষ্টা মণ্ডলীর ভিতরে যদি স্বৈরাচারের তদন্ত করার পর যদি স্বৈরাচার কাউকে পাওয়া যায় তৎক্ষণাৎ বের করতে হবে। তা আপনারা তদন্ত করেন না কেন? প্রশ্ন, আপনারা তদন্ত করেন না কেন? কোথায় আপনাদের সমস্যা তদন্ত করতে? কে আপনাদেরকে বাধা দেয়? ভারত বাধা দিচ্ছে? আরে ভারত তো বাংলাদেশের কাছে এখন ঠেকা। আপনি বাণিজ্য বন্ধ করে দেন, ইলিশ পাঠায়েন না, আলু পাঠায়েন না, আলু তাদের থেকে কিনেন না, ইলিশ পাঠায়েন না, বাণিজ্য দরকার নাই, পাকিস্তানি ইলিশ পাঠাইবেন, আলু পাঠাইবেন পাকিস্তান, আলু আনবেন পাকিস্তান থেকে। সব বাণিজ্যিক বন্ধ করে দেন, কি হবে? সব বাণিজ্যিক বন্ধ করে দেন, সব বাণিজ্য ব্যবসা তাদের সাথে ব্যবসায়ী চুক্তি বন্ধ করে দেন। দেখেন কি অবস্থা, দেখেন না কলকাতায় এখন অবস্থা কি? তারা বলতেছে বাংলাদেশি পর্যটক এখন আসে না, আমাদের দোকানপাট এখন চলে না। বুঝতে পারছেন কিছু? তো ভারত শক্তি আছে, ভারতে এটা মানা যায়, ভারতের অনেক শক্তি আছে। কিন্তু আমরা যদি নিজেদেরকে খুব দুর্বল ভাবি তাহলে যতটুকু আমাদের শক্তি আছে, যতটুকু ঐক্যবদ্ধ থাকার আমাদের হিম্মত রয়েছে ততটুকু আমরা থাকতে পারবো না। তো টোটাল কথা হলো সব কিছুই ঠিক আছে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য উচিত আমাদের যে দাবিগুলো বর্তমান ছাত্র জনতা চাইতেছে এগুলো আমাদেরকে, এই দাবিগুলো আমাদের মেনে নেওয়া। উপদেষ্টা মণ্ডলীর ভিতরে এখনো স্বৈরাচারের সঙ্গী আছে, ভাবতে পারতেছেন? আপনি তো চিন্তা করেন, আপনার তো কিছু হবে না, আপনি তো আন্দোলনে যান নাই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলতেছে যখন তাদের বিরুদ্ধে আক্রমণাত্মকভাবে স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল, আক্রমণাত্মকভাবে বলা হচ্ছে যে বিএনপির অমুক 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 নেতা ধরা খাইছে, তখন ওই দলের নেতা বলতেছে না আমরা যাইনি। আপনি গেছেন, আমি গেছি, আমরা তো ধরা খাবো। অর্থাৎ যারা যায় নাই তাদের তো কোনো টেনশন নাই যে আমরা যাই নাই, খুব ভালোই হয়েছে।
হাজার হাজার কোটি টাকা, কোটি মিলিয়ন মিলিয়ন ডলার ঋণ, এই ঋণগুলো পরিশোধ করছে বর্তমান সরকার। আর আপনি বলতেছেন বাজারের দাম এত বাড়ছে কেন? পারবে না? শেখ হাসিনা আমলে প্রত্যেক দিন কত মিলিয়ন ডলার যে ঋণ করে বাংলাদেশে আনা হতো, চিন্তা করেন আপনি। আর এই ঋণগুলো তো এখন করা হচ্ছে না, এখন ঋণ পরিশোধ করা হচ্ছে। আপনি তো এটা চিন্তা করবেন, আপনি বলবেন যে হ্যাঁ বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে, 100 বছর পিছিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ শেখ হাসিনা যদি থাকতো তাহলে কতই না ভালো হতো। বুদ্ধি বিবেক একটু খাটান, বুদ্ধি বিবেক একটু খাটান। যারা যারা আন্দোলনে গেছে, যদি কোনোভাবে তাদের এই স্বৈরাচার কোনোভাবে যদি এর ভিতরে যদি কোনো কোনো আন্দোলন যদি করে বসে, কারণ সেনাবাহিনীর ভিতরেও স্বৈরাচার লোক আছে, এরপর র্যাব বদলি করতেছে, বর্তমানে র্যাব বদলি করতেছে, র্যাবের ভিতরে যদি কোনো স্বৈরাচারের সঙ্গী ঢোকে, ইউনূস যে জায়গায় উপদেষ্টা মণ্ডলীর ভিতরে আমাদের স্বৈরাচারের সঙ্গী ঢুকে পড়ল, উপদেষ্টা মণ্ডলীর ভিতরে স্বৈরাচারের সঙ্গী, এমনকি শুধু উপদেষ্টা না, মোস্তফা সরোয়ার ফারুকের আগে অনেক উপদেষ্টা ঢুকছে যারা সরাসরি স্বৈরাচারের সঙ্গী ছিল, তো তাদেরকে ঢুকানো হয়েছে। কারণ আপনি কিভাবে বলতে পারেন যে র্যাবের ভিতরে ঢুকানো হবে না স্বৈরাচারের কোনো ব্যক্তিকে? কি মনে করেন এত সহজ? কি মনে করতেছেন এত সহজ? লিখে রাখেন, যদি যারা আন্দোলন করছে তাদের পাশে যদি যারা আন্দোলন করে নাই তারা যদি না দাঁড়ায়, তাহলে আপনাদের সবারই খবর আছে, সবারই খবর আছে। আপনারা মনে করতেছেন যে আন্দোলন করছে, দেশটারে 100 বছর পিছিয়ে নিয়ে গেল, 100 বছর পিছিয়ে নিয়ে গেল দেশটারে। শেখ হাসিনা থাকলে উঠলেই লেতে, সব উঠলেই লেতে। যুদ্ধে 71 সালের যুদ্ধ নিয়ে অনেকে প্রশ্ন তোলে যে 71 সালে আমরা দেশটাকে স্বাধীন করছি, এখন সব জায়গায় 24। 71 সালে দেশ স্বাধীন হয়েছিল? ইতিহাসটা ভুলভাল তো ইতিহাস পড়ছেন সবাই। 71 সালে দেশ স্বাধীন হয়নি, হয়েছে 24-এ। বলবেন কিভাবে? দেশদ্রোহী, আপনি 24-এ মারিয়ে লাইছি, 24-এ 71 সালে স্বাধীন কন, 24-এ কন না। পাকিস্তান থেকে যখন আমাদের শেখ মুজিবুর রহমান ছাড়া পায়, বাংলাদেশের নাম ছিল, সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে আইছিল, এই ইতিহাসটা তো জানেন। প্রথমে গেছিল ভারত, ইন্দিরা গান্ধীর কাছে, গান্ধীর কাছে গেছিল প্রথমে ভারত। দেখেন, একজন রাষ্ট্রপ্রধান হবে, সে সরাসরি তার রাষ্ট্রে আসবে, অন্য রাষ্ট্রের কাছে যাবে কেন? মাথা খাটান, ঠেকা, ভারতের কাছে ঠেকা। তাড়াতাড়ি করে শেখ মুজিবুর রহমান গেছিল ইন্দিরা গান্ধীর কাছে। ইন্দিরা গান্ধী কইছিল 4টা মতাদর্শ দিতেছি, অঙ্গরাজ্য হয়ে থাকবা, 4টা মতাদর্শ দিতেছি, সেই রাষ্ট্র অনুযায়ী, সেই বিধান অনুযায়ী দেশ পরিচালনা করবা। কি বুঝলেন? 4টা মতাদর্শ অনুযায়ী দেশ পরিচালনা কি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, কিসে কথা কইতেছি, কি হয়েছে? ইতিহাস হইতেছে, ইতিহাস। যাও, আরে যাও, এইটা না করে তুমি তো কথা কইনি, যাও যাও। এই নাও, ওদিকে যাও। আমি এলে সমস্যা কেন?